আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু আগে সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের ক্লাসটা নিতে পারিনি, কারণ হলো যে অনেকেরই সেকেন্ড ইয়ারের ইমপ্রুভ ছিল। তো তোমাদেরও এখানে অ্যাটেন্ডেন্স এতই কম, মনে হচ্ছে তোমাদেরও অনেকের হয়তো ইমপ্রুভমেন্ট আছে হিস্ট্রিতে। তো হতে পারে আর কি, আমি শিওর না, আমি এমনি বলতেছি তাই। কারণ গত ক্লাসে তোমরা প্রায় 15-16 জন জয়েন করেছিলে, আজকে অনলি 7 জন, সেজন্য বললাম। ওকে। তো দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে ইএলটি। তো ইএলটির আমরা যদি সাজেশনে যাই, ইএলটির আমরা এই প্রশ্নটা গতদিনে পড়েছি। আজকে আমরা এখানে এই প্রশ্নটা দেখব, যদি সময় পাই তাহলে এই প্রশ্নটাও দেখব। তো চলো আমরা এইটা আগে দেখি। আচ্ছা, হিস্টোরিক্যাল ওভারভিউ। আর আরেকটা হচ্ছে সেকেন্ড, আরেকটা কি image আছে, কম্পেয়ার কম্পেয়ার কম্পারেটিভ। ওকে, আমরা আগে হিস্টোরিক্যাল ওভারভিউতে যাই। এই প্রশ্নগুলো একটু কঠিন, হ্যাঁ, এই প্রশ্নগুলো একটু কঠিন, যার জন্য তোমাদের অনেকেরই মনে হবে যে মানে বুঝতে খুব কষ্ট লাগবে এক কথায়। আবার এগুলো যদি একটু বানিয়ে লিখো তাহলেই ওকে। যেমন এই প্রশ্নটা তোমার অনেক বড়, 920 ওয়ার্ডের, কিন্তু বানিয়ে লেখা যায়। কিভাবে বানিয়ে লেখা যায় আমরা বলতেছি, দেখো। এখানে বলতেছে, দেখো যে হিস্টোরিক্যাল ওভারভিউ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি। ল্যাঙ্গুয়েজের শেখানোর জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলোকেই একত্রে বলা হচ্ছে। আমরা জানি মেথড মানে পদ্ধতি, আর মেথোডোলজি মানে অনেকগুলো মেথড, সেজন্য সবগুলোকে একসঙ্গে মেথোডোলজি বলা হচ্ছে। তো এই পদ্ধতিগুলো কোনটার পরে কিভাবে কিভাবে আসলো, সেই বিষয়টাই আলোচনা করা, এবং সেই বিষয়টাকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল ওভারভিউ। ওইটা কি, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই জিনিসগুলোই আমাদেরকে জানতে হবে। ইএলটি কে? ইএলটি ছিলেন বিখ্যাত রাইটার। আচ্ছা, এবার আবার কি? আচ্ছা, আগের ক্লাসগুলো দেখে আসো। তো এবার দেখো, আমরা এবার এটা দেখি। গিভ এ হিস্টোরিক্যাল ওভারভিউ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি। ল্যাঙ্গুয়েজ টিচিং এর অনেকগুলো মেথড, অর্থাৎ আমরা যদি আমরা যেহেতু ইংরেজি শিখি, তো ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খুব পরিচিত। একটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, আমরা পরিচিত। আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এটার সাথে পরিচিত, মানে আমরা গ্রামার পড়ি, গ্রামার থেকে তারপরে স্পোকেন শিখি, বা বইগুলো ওই অনুযায়ী পড়ে আমরা পড়ি। তো এই দুটো এই দুটো পদ্ধতি। এছাড়া আরো কিছু পদ্ধতি আছে, যেগুলো ওই যে তোমার টাস্ক বেস পদ্ধতি আছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে এবং সে অনুযায়ী। তারপরে কিছু আছে হচ্ছে সিচুয়েশনাল কথোপকথন, কনভারসেশন যেটা, সেগুলো আরেকটা পদ্ধতি। তো অনেকগুলি পদ্ধতি আছে, তবে এখানে আমরা মেইন মেইন যে পদ্ধতিগুলো সেগুলো আলোচনা করতেছি। এর বাইরেও কিছু সাব আছে, কিন্তু সেগুলো আমরা আলোচনা করতেছি না। আমরা এখানে আলোচনা করতে গিয়ে আমরা খালি প্রত্যেকটা পদ্ধতি কি, কিভাবে কাজ করে, ওইটার উদ্দেশ্য কি, সেটা আমরা আলোচনা করবো, তাহলে এটা হয়ে যাবে। এবং তাহলে হিস্টোরিক্যাল ওভারভিউটা দেওয়া হয়ে যাবে। তো দেখো, এখানে বলতেছে যে দ্য ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি ইজ আ ফ্যাসিনেটিং জার্নি that reflects the dynamic interplay between educational theories, linguistic research, and pedagogical practices over the centuries। বলা হচ্ছে এই যে ভাষার শিক্ষার যে পদ্ধতি, সেই পদ্ধতির ভেতরে যে ইভলিউশনটা, যে ইভলিউশনের বাংলা কি, কি বলে এটা, পরিবর্তন না আবর্তন, বিবর্তন বিবর্তন। তো বলা হচ্ছে যে ভাষা শিক্ষার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতির ক্ষেত্রে যে বিবর্তন চলছে, সেই বিবর্তনের ক্ষেত্রে বলা বলা হচ্ছে যে এটা একটা ফ্যাসিনেটিং জার্নি, খুবই চমৎকার একটা জার্নি এটা। এবং এই জার্নিতে
দ্যাট রিফ্লেক্টস এ ডাইনামিক ইন্টারপ্লে। এর ভেতরে একটা ডাইনামিক একটা খেলা রয়েছে। খেলাগুলো কিসের ভেতরে? এডুকেশনাল থিওরি গুলোর ভেতরে। তারপরে রয়েছে হচ্ছে লিঙ্গুইস্টিক রিসার্চ, যারা লিঙ্গুইস্টিক মানে লিঙ্গুইস্ট যারা, সে সমস্ত লিঙ্গুইস্টিক রিসার্চ রয়েছে। তারপরে পেডাগোজিক্যাল যে প্র্যাকটিসেস, এটা মানে হচ্ছে যে তোমার শিক্ষা সংক্রান্ত যে প্র্যাকটিস বা পণ্ডিতিপনামূলক যে প্র্যাকটিস যেটাকে বলা হয়। পেডাগোজি মানে পণ্ডিতি অ্যাক্টিভিটি আর কি। তো বলা হচ্ছে যে পেডাগোজিক্যাল প্র্যাকটিস যেগুলো শতকের শতক ধরে হয়ে এসেছে, তো এইগুলোর একটা আহ, মানে ডায়নামিক বা ফ্যাসিনেটিং একটা জার্নি এটা বলা হচ্ছে। Understanding the historical development of language teaching methodologies provides valuable insight into the shifting paradigms, তারপর influential figures and diverse approaches that have shaped the field। বলা হচ্ছে আমরা যদি এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর যে মেথোডোলজিটা রয়েছে সেটার যদি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা জানি, কারণ কোনটার পরে কিভাবে আসছে, তাহলে আমরা এখান থেকে ভ্যালুয়েবল ইনসাইট পাবো, ভ্যালুয়েবল দৃষ্টিভঙ্গি বা ভ্যালুয়েবল সব অনেক কিছুই পাবো, যেগুলো আমাদেরকে আহ, যেগুলো এই আচ্ছা, ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু দ্য শিফটিং অফ প্যারাডাইমস, কিভাবে প্যারাডাইম গুলো আসলো, কিভাবে উদাহরণ দৃষ্টান্তগুলো তৈরি হলো সেগুলো। তারপরে ইনফ্লুয়েন্সিয়াল ফিগার কারা রয়েছে এই সেক্টর গুলোতে, কারা কারা কাজ করেছে, পদ্ধতিগুলো কাদের হাত ধরে এসেছে সেগুলো সম্পর্কে জানবো। তারপর বিভিন্ন ডাইভার্স বৈচিত্র্যময় যে অ্যাপ্রোচ গুলো রয়েছে এই ফিল্ডটাকে একটা শেপ দেওয়ার ক্ষেত্রে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো যদি আমরা এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা জানতে পারি। From ancient methods rooted in grammar translation to contemporary communicative approaches, this exploration promises to unravel the rich tapestry of ideas that have guided language educators through different epochs। বলতেছে যে প্রাচীনকালের যে গ্রামার ট্রান্সলেশন মেথড সেখান থেকে শুরু করে সমসাময়িক যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এইটাতে এসে দ্য এক্সপ্লোরেশন প্রমিজেস, আমরা যারা হচ্ছে প্রমিজেস টু আনরাভেল দ্য রিচ ট্যাপেস্ট্রি অফ আইডিয়াস, অর্থাৎ আমরা যে আবিষ্কারগুলো করব, আমরা যে নতুন নতুন জিনিসগুলো পাবো সেগুলোর মাধ্যমে আমরা একটা নতুন ট্যাপেস্ট্রি যেন পাবো, নতুন একটা বলতে পারো হচ্ছে চিত্র যেন পাবো, আইডিয়াগুলির অনেক ধরনের আইডিয়া পাবো, সেই আইডিয়াগুলির জন্য নতুন একটা চিত্র পাবো বা একটা লিস্ট পাবো, যেটা আমাদেরকে, আমরা যারা ল্যাঙ্গুয়েজ এডুকেটর রয়েছে, আমরা যারা ভাষা শেখাই, টিচারদেরকে অন্তত একটা গাইড দিবে আর কি, একটা দিক নির্দেশনা দিবে যে থ্রু ডিফারেন্ট ইপোকস, ডিফারেন্ট যে যুগান্তকারী যে বিষয়গুলো হয়েছে, যুগগুলো পার হয়েছে, সেগুলোর মাধ্যম দিয়ে, সেগুলোর মধ্য দিয়ে আমাদেরকে একটু গাইড করবে। তাহলে এই অংশটা কঠিন মনে হচ্ছে, আমরা যদি সহজ করে পড়ি তাহলে ভাষা শিক্ষার পদ্ধতির যে বিবর্তন সেগুলো একটা ফ্যাসিনেটিং জার্নি। এইটা মূলত একটা ইন্টারপ্লে ঘটে। হ্যাঁ, এটা কাজ করে মূলত এডুকেশনাল থিওরি, লিঙ্গুইস্টিক রিসার্চ এবং পেডাগোজিক্যাল প্র্যাকটিসের মধ্য দিয়ে শতকের পর শতক ধরে এভাবে কাজ করে আসতেছে। এবং ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথোডোলজি এটা যদি জানতে পারি, তাহলে আমরা একটা ডিফারেন্ট আইডিয়া পাবো, ইনসাইট পাবো। এই যে বিভিন্ন রকমের প্যারাডাইম যেগুলো আসতেছে, বিভিন্ন রকমের উদাহরণ বা এক্সাম্পল যেগুলো আসতেছে ভাষা শিক্ষার ব্যাপারে, তারপরে বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ব্যক্তিত্বের সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ভাষার ভাষাকে আমরা কিভাবে দেখতেছি, ভাষার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটার যে বৈচিত্র্যতা, সেটা আমরা জানতে পারবো। একই সঙ্গে এনসিয়ান প্রাচীনকাল থেকে যে গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে শুরু করে বর্তমানের যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা চলতেছে, এই সব কিছুর মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটা একটা বিশাল খুব সুন্দর একটা চিত্র এখানে যেন রয়েছে, অনেকগুলি আইটেম রয়েছে এখানে, যেটা মূলত আমরা যারা এডুকেটর, আমরা যারা টিচিং দেই, ভাষা শেখাই, তাদেরকে এক কথা টিচারদেরকে একটা গাইডলাইন দেবে। এবং সেগুলো গাইডলাইন দেবে বিভিন্ন যে যুগান্তকারী যে স্টেপ গুলো রয়েছে বা যুগগুলো রয়েছে সেগুলোর মাধ্যম দিয়ে। এবার দেখো, an overview of language teaching methods. Now we will capture the chronological development of language teaching methods over the years and discuss which methods came as a result of weakness of the preceding one. এখন আমরা একটা
ক্রনোলজিক্যাল ওয়েতে আমরা এই ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডস এর যে ডেভেলপমেন্ট সেটা আমরা জানবো, অর্থাৎ ওয়ান বাই ওয়ান ক্রমান্বয়ে আর কি, যেটা বছরের পর বছর ধরে চলে আসতেছে সেটা আমরা জানবো, এবং আমরা ডিসকাস করব কিভাবে একটা মেথডের পরে ওই মেথডের উইকনেসের কারণে আরেকটা মেথড আসতেছে সেটা আমরা জানতে পারবো, and also considers which one adopts and co-opts a process from the others, এবং এখান থেকে আমরা জানতে পারবো যে কোনটা অ্যাডপ্ট করা হচ্ছে অর কো-অপটস a process, অথবা কোনটা কো-অপ্টের একটা দারুণ মিনিং আছে, এটা একটু দেখি, আমি ভুলে গেছি। সমবায়, কোঅপারেশন বলে না, ওই কোঅপারেশনকেই আমরা যখন ভার্বে নিয়ে আসি কোঅপারেট হয়, কিন্তু এখানে ওইটাকে আরো সংক্ষেপে বলা হচ্ছে কোঅপ্ট, সমবায়। তো বলা হচ্ছে যে এই যে অ্যাডপ্টস অর কো-অপ্ট প্রসেস ফ্রম দ্য আদার, মানে এক কথায় আহ, আমরা কখনো কোনো পদ্ধতি এককভাবে অ্যাডপ্ট করি, আবার কখনো অন্য একটা পদ্ধতির সমন্বয়ে কোনো একটা পদ্ধতি নতুন বের করি, সেটাই বলতেছে। এগেইন উই উইল কনসিডার অ্যাপ্রোচেস দ্যাট গিভ রাইজ টু দ্য ডিফারেন্ট মেথডস, এবং তারপরে আমরা কিছু অ্যাপ্রোচ কনসিডার করব যেগুলো অন্যান্য আরো ডিফারেন্ট মেথডস কে নিয়ে আসতেছে বা ডিফারেন্ট মেথডস এর তৈরি করতেছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো শুরুতে যেটা আসতেছে দ্য ডিরেক্ট মেথড, সরাসরি যেটা, দ্য ডিএম কেম অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রিয়াকশন অফ জিটি, মানে গ্রামার ট্রান্সলেশন, গ্রামার ট্রান্সলেশনের মেথডের একটা রেজাল্ট হিসেবে এটা আসতেছে। দিস মেথড ট্রাইস টু রিক্রিয়েট দ্য এক্সপোজার হুইচ চিলড্রেন হ্যাভ অ্যাকিউরিং অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য গ্রো আপ। বলা হচ্ছে এই ডিরেক্ট মেথডটা একটা এক্সপোজার ক্রিয়েট করতেছে, একটা একটা মতামত বা একটা পরিবেশ তৈরি করতেছে, যেখানে মানে এই মেথডটা পরিবেশ তৈরি করার চেষ্টা করে যেখানে একটা বাচ্চা আহ দিনে দিনে যখন বড় হতে থাকে এবং সে অটোমেটিক্যালি ন্যাচারালি সে ভাষা শিখে ফেলে, অর্জন করে। তো এইরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে আমাদের এই ডিরেক্ট মেথড। ইট এন্টেইলস রিইনাক্টিং দ্য স্টিমিউলাস রেসপন্স অ্যাপ্রোচ অফ দ্য L1 অ্যাকুইজিশন। আচ্ছা, এটা এন্টেইল করতেছে মূলত এই রিইনাক্টিং দা স্টিমিউলাস রেসপন্স। স্টিমিউলাস রেসপন্স বলতে আমরা আমাদের যে L1 শিখি, অর্থাৎ মাতৃভাষা যেটা শিখে থাকি, ল্যাঙ্গুয়েজ 1, এটা যখন অর্জন করি, এটা করতে গিয়ে আমরা যে পদ্ধতিতে আমাদের ইনস্টিংক্ট কাজ করে সেটা হচ্ছে স্টিমিউলাস রেসপন্স। এই স্টিমিউলাস রেসপন্সটাকে আবার হচ্ছে চালু করার চেষ্টা করে এই ডিরেক্ট মেথডটা। যেমন ওই যে আমরা আমরা যদি ধরো ধরো তুমি এমন একটা লোক যে কোনোদিনই ইংরেজি পারো না, বাট তোমাকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, বা ধরো এই যে আমরা 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 তোমরা রাশিয়ার ভাষা কেউই পারি না, বাট রাশিয়াতে গিয়ে যে ছেড়ে দেওয়া হয় কোনো রকমের ইয়ে ছাড়া, খাবার দাবার এগুলো ছাড়া, দেখবা তুমি 6 মাসের মধ্যে অনেক কথা শিখে যাচ্ছ। বাট ওই রাশিয়ার ভাষা যদি এখন পড়তে লাগিয়ে দেওয়া হয়, দেখবো 12 বছরেও হচ্ছে না। তো ওইটা কিভাবে হচ্ছে? কারণ ওই 6 মাসের ভেতর কিভাবে হচ্ছে, কারণ হচ্ছে তোমাকে তোমার ডিমান্ড অনুযায়ী, তোমার ডিমান্ড হচ্ছে একটা ছোট বাচ্চা যখন ভাষা শিখতে যায়, ভাষা ক্ষেত্রে ইয়ে করে, ও শুরুতে পর্যবেক্ষণ করে যে আমি কাঁদি যখন, তখন আমার মা আমাকে খেতে দেয়। তো ধরো এটা সে কান্নাকাটি করে, মা খেতে দেয়, কান্নাকাটি করে, মা খেতে দেয়। একটা সময় গিয়ে সে বুঝতে পারে, আরে কান্নাকাটি করে আমার মা আমাকে শুধু দুধ খেতে দেয়, আমি যদি একটু বলতে পারি যে যে পানি, তাহলে তো আমার মা আমাকে পানি খাওয়াবে, বা মাম, তাহলে তো আমার মা তো আমাকে মাম খাওয়াবে। তখন সে আহ, মানে পর্যবেক্ষণ করে যে অন্য একজন, তার ছোট ভাই বা অন্য কেউ পানি চাচ্ছে, তখন তাকে গ্লাসে করে পানি দেওয়া হচ্ছে। তখন ওই বাচ্চাটাও বলার চেষ্টা করে যে আমাকে পানি, মানে পানি, মানে তখন সেও চাচ্ছে পানি। আবার যখন দেখা যাচ্ছে যে আরে শুধু পানি বললে পানি, কান্নাকাটি করলে দুধ দিচ্ছে, কিন্তু আমি যদি দেখতেছি অন্য একটা বাচ্চা, আমার ছোট ভাই বা বড়, আমার আমার বড় ভাই বোন, ওরা ভাত বললে তাকে ভাত খাওয়াচ্ছে, এবার সে তখন, মানে ওই যে বলে না যে হচ্ছে ডিমান্ড, ডিমান্ডের কারণে আমরা অনেক কিছু শিখে ফেলি, আমাদের প্রয়োজনের কারণেই, নেসেসিটির কারণে আমরা অনেক কিছু শিখে ফেলি। তো এই ছোট বাচ্চারাও এটাই ফিল করে যে আচ্ছা আমার তো এখন এটা দরকার, কিন্তু আমাকে তো এটা দিচ্ছে না, অমুক এটা বললো, এর জন্য ওকে ওইটা দেওয়া হলো, তাহলে আমি এখন তো এটাই বলবো। তো
তো এইভাবেই ভাষা শিখে যায় ডিরেক্ট মেথডে। এবং এই যে একটা ছেলে এই যে বুঝলো, এটাকে বলা হয় স্টিমুলাস রেসপন্স। ইন দিস মেথড এভরিথিং ইজ সেইড ইন দা L2। এই মেথডে, ডিরেক্ট মেথডে প্রত্যেকটা জিনিসই বলা হয় L2 তে, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এই প্রত্যেকটা এইটাতে বলা হয়ে থাকে। ইন আদার ওয়ার্ডস টিচার্স অ্যাডপ্ট দ্য L2 অ্যান্ড নেভার ইউজ দ্য লার্নার্স মাদার্স ল্যাঙ্গুয়েজ। এই অংশটাতে বলা হয় যে টিচাররা সবসময়ের জন্য L2টা অ্যাডপ্ট করবে, এবং লার্নার যারা রয়েছে তারা কখনোই তাদের মাদার টাং ইউজ করবে না, মানে L1 ইউজ করবে না। ওই যে যেটা বললাম, যে রাশিয়া যদি তুমি যাও আর যদি বাংলায় খেতে চাও তাহলে খাইতে পাবা না। এই জন্য তোমাকে রাশিয়ানদের অথবা ইংলিশ ইউজ করতে হবে। ধরো তুমি ইংলিশও জানো না, রাশিয়ান ভাষা তুমি অটোমেটিক শিখে যাবে, কারণ তোমাকে শুরুতেই গিয়ে তুমি দেখবা যে তুমি হাত পাততেছো, কি একজন টাকা দিচ্ছে, অথবা হাত পাততেছো তুমি তখন ওই হচ্ছে মানে টাকা দিলে, বা তুমি টাকা নিয়ে গিয়ে তুমি চাচ্ছ আহ খাইতে চাইবা। এবার ধরো তুমি ওখানে পাউরুটি ঝোলানো আছে, তুমি পাউরুটি শব্দ বললে ওরা বুঝতেছে না, তখন তুমি কি বলবা? তখন তুমি হয়তো ওয়েট করতেছো দেখি একজন লোক আসলে কি বলে। এটা অনেক সময় রেস্টুরেন্টে গেলে হয়, কিন্তু হ্যাঁ, রেস্টুরেন্টে আমরা যখন প্রথমবার যাই, এটা তোমাদের ক্ষেত্রেও ঘটে, যে কোনটা অর্ডার দেবো, কোনটার সাথে কোনটা মিলে, মানে মানানসই। এটা যারা একটু বুদ্ধিমান তারা শুরুতে গিয়ে প্যাকেজ খোঁজে, এই প্যাকেজটা দেন। আর যারা আরেকটু বুদ্ধিমান তারা গিয়ে ওই ওয়েটারকে বলে যে ভাই আপনার যেটা পছন্দ সেটা দেন। আর যারা আরো বেশি বুদ্ধিমান তারা গিয়ে দেখা যায় যে ওই জুস অর্ডার করেছে, আবার অর্ডার করেছে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আবার অর্ডার করেছে হয়তো স্যুপ। স্যুপ আর জুস খেয়ে পেট ভরা কাচ্চি বিরিয়ানি খাইতে পারতেছে না। তো এরকম উল্টাপাল্টা করে। তো এরকমটা আর কি, যে আমাদের এই টিচাররা কি করবে, একটা পদ্ধতি, তারা তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখবে, এবং স্টুডেন্টদেরকে বলবে যে তারা যাতে তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা ইউজ না করে। হিন্স দেয়ার ইজ নো নিড অফ ট্রান্সলেশন, এবং এর ফলে এখানে কোনো ট্রান্সলেশনের দরকার হয় না। It lays emphasis on spoken language and avoids vocabulary list and explanations of grammatical rules. এবং এইটা মূলত এই ডিরেক্ট মেথড সবসময়ের জন্যই স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর প্রাধান্য দেয়, এবং এইখানে ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন গুলোকে অ্যাভয়েড করা হয় আর কি। ওকে, এবার আসো গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি। The grammar translation method GT originated in the 17th to 19th centuries for teaching Latin and Greek, later extending to modern language like French and English. গ্রামার ট্রান্সলেশন মেথড এটা মূলত শুরু হয়েছিল 17 থেকে 19 সেঞ্চুরিতে, মানে 1600 সাল থেকে শুরু করে তোমার 1800 সাল পর্যন্ত এটা চলেছিল। এবং এটা শুরুর দিকে ল্যাটিন এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য এটা শুরু হয়। ল্যাটিন ভাষা হচ্ছে তোমার ইটালিরই একটা জায়গা, মানে ইটালিয়ান এই একটা জায়গার ভাষা, সেটা হচ্ছে ল্যাটিন ভাষা। এবং গ্রিক ভাষাটা হচ্ছে গ্রিকদের আর কি। তো পরবর্তীতে এই মেথডটা ইংলিশ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও নিয়ে আসা হয়। Focused on grammar and translation, it emphasizes regarding classical text and written exercises. এইখানে এই গ্রামার ট্রান্সলেশন মেথডে সবসময়ের জন্য গ্রামার এবং ট্রান্সলেশনের উপর প্রাধান্য দেওয়া হয়। এবং আরো যেটা করা হয়, ইট এমফাসাইজেস রিডিং ক্লাসিক্যাল টেক্সট। এটা সবসময় ক্লাসিক্যাল টেক্সট, ক্লাসিক্যাল বলতে এখানে বেস্ট যে টেক্সট গুলো আর কি, মানে লিটারেচার বলতে পারো। তো লিটারেচার রাইটিং পড়ানোর উপরে সবসময় যেন প্রাধান্য দেওয়া হয়, এবং রাইটিংটা এক্সারসাইজ করানো হয়। GT assumes mastery of rules equals language competence, but it neglects communication skills, pronunciations, and real life uses. গ্রামার ট্রান্সলেশন সবসময়ের জন্য মনে হয় যে একটা ভাষার যে রুলস রেগুলেশন গুলো রয়েছে, অর্থাৎ গ্রামারের যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলোর উপর দক্ষতা অর্জনের কথা বলে থাকে, এবং এর ফলে একজনকে দক্ষ করে তোলার, এই রুলস রেগুলেশনের উপরে দক্ষ করে তোলার চেষ্টা করে। কিন্তু এটা সবসময়ের জন্য কমিউনিকেশন স্কিল, প্রোনাউন্সিয়েশন, রিয়েল লাইফ ইউজেস এগুলোকে নেগলেক্ট করে। ক্রিটিক আর্গুস Critics argue it produces learners lacking communicative abilities. ক্রিটিকরা মতামত দিয়েছেন এই বলে যে এটা সবসময়ের জন্য যারা লার্নার রয়েছে তাদেরকে কমিউনিকেটিভ এবিলিটি, কমিউনিকেশনের এবিলিটিটা হচ্ছে শেখাইতে পারে না আর কি, মানে তারা কমিউনিকেশনের জন্য অ্যাবল হতে পারে না, সামর্থ্য হতে পারে না। Despite its age and drawbacks, GT persists in Nigerian language teaching. বলা হচ্ছে যে এইটা অনেক
বয়স হলেও এই গ্রামার ট্রান্সলেশন মেথডের অনেক বয়স এই মেথডটা। তোমার হচ্ছে এই এজ এবং ড্রব্যাকস থাকা সত্ত্বেও গ্রামার ট্রান্সলেশন মেথডটা এখনো নাইজেরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচিং এ রয়েছে। ওয়াইল ট্রান্সলেশন হ্যাজ ভ্যালু, আচ্ছা এখানে নাইজেরিয়ান না, আমরা এখানে দিই মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এইভাবে দিই। While translation has value, prioritizing grammar over listening, speaking, and practical language use may hinder true communicative competence, as seen in the example of French elective courses. বলা হচ্ছে যে যখন আমরা ট্রান্সলেশনকে বেশি ভ্যালু দিচ্ছি এবং এটা করতে গিয়ে আমরা যখন গ্রামারকে বেশি প্রায়োরিটাইজ করতেছি, তখন মানে এবং গ্রামারকে এবং ট্রান্সলেশনকে প্রায়োরিটাইজ করতেছি আমরা কিসের উপরে, লিসনিং, স্পিকিং, প্র্যাকটিক্যাল ইউজ, এগুলোর উপরে ওই দুটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। তখন কি হয়, আমাদের সত্যিকারের যে কমিউনিকেটিভ যে দক্ষতা সেটা আমাদের আসে না। যেটা দেখা গিয়েছে ফ্রান্সের ইলেকটিভ কোর্সের ক্ষেত্রে। মানে এখানে একটা কথা, আমাদের বাংলাদেশেও তো এটা রয়েছে তাই না, যেহেতু এই এই নোটটা আমি নিয়েছি তোমার হচ্ছে, আর আমাদের ইংলিশ পার্সপেক্টিভে যেহেতু, সেহেতু আমার এখানে ফ্রেঞ্চ বা ইংলিশ, গ্রিক, ল্যাটিন এগুলো ইউজ করতে হচ্ছে। তো এটা এইখানে তোমাদের স্বাধীনতা আছে, তোমরা বাংলাদেশের ক্ষেত্রেও তোমরা বলতে পারো। In many ways in Bangladesh we use grammar translation method, and that's why especially uh, in the academic sections, and that's why most of the students of Bangladesh cannot create a proper or true communication, because they focus on grammar and কিসে, গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড ট্রান্সলেশন মেথড, অ্যান্ড দে ট্রাই ট্রাই টু গেট মোর নাম্বার ইন এক্সাম। এরকম করে আমরা বলতে পারি, কিন্তু বানানোর সুযোগ সুবিধা আছে, বানানো যায় এখানে। তাহলে এই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এবার অডিও লিঙ্গুয়াল মেথড, যেটাকে অরাল আবার ওরাল মেথডও বলা হয়। This method came as a result of the attempt to improve on the direct method in 1940s। আচ্ছা, এখানে আমাদের একটা পয়েন্টের ওলট পালট হয়ে গেছে। এই পয়েন্টটা এখানে হবে, এই পয়েন্টটা এখানে হবে, কারণ গ্রামার ট্রান্সলেশন এটা তো জিটির রিয়াকশনে এটা এসেছে, মানে গ্রামার ট্রান্সলেশন মেথডের রিয়াকশন এটা এসেছে, আর এটার পরে এসেছে অডিও লিঙ্গুয়াল, সো এটা হবে। দিস মেথড কেম, এটা এটা এসেছিল এই অ্যাজ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাটেম্প টু ইমপ্রুভ ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড 1940 সালের দিকে ডেভেলপ করার জন্য এটা এসেছিল। By coming up with more structural materials in teaching the students, moving from the simple to complex। এবং এইটা আহ, এটা যখন আসে তখন অনেক স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল নিয়ে আসে, যেটা স্টুডেন্টদেরকে শেখানোর জন্য। এবং এটা করতে গিয়ে স্টুডেন্টদেরকে যেটা করা হয় যে সিম্পল থেকে কমপ্লেক্স এর দিকে নিয়ে যাওয়া হয়। স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু রিপিট আফটার দ্য টিচার। এবং এই মেথডে সাধারণত মনে করা হয় যে স্টুডেন্টরা রিপিট করবে টিচারের মুখে মুখে, অর্থাৎ টিচার একটা কথা বলবে এবং সেই কথা শুনে স্টুডেন্টরা রিপিট করবে। আমরা অনেক সময় বলি না এই যে এই মেথডগুলোই আসলে সবচেয়ে কার্যকরী মেথড। এই যে বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো হয় স্পোকেন ইংলিশের, দেখবো আমাদের বাংলাদেশে এগুলো শুরু হয়েছে একেবারে ধরে ধরে, হ্যাঁ উদাহরণ সহ বলে বলে দেওয়া হয়। তো এগুলো হচ্ছে মূলত এই মেথডগুলো। ইট ভিউস ল্যাঙ্গুয়েজ অ্যাজ বিহেভিয়ার, এবং এইখানে এই অডিও লিঙ্গুয়াল যে মেথড, সেখানে ম- সাধারণত এইটাকে ভাবা হয় যে ভাষা মূলত একটা বিহেভিয়ার, একটা আচরণ। ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য বিলিভ দ্যাট সিন্স ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট। এখানে মনে করা হয় যে আহ, মানে এখানে একটা বিশ্বাস দ্বারা এই মেথডটা প্রভাবিত, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ একটা হ্যাবিট, ল্যাঙ্গুয়েজ একটা অভ্যাস। ইট কুড বি ডেভেলপড বাই প্র্যাকটিস, এটা প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করা যেতে পারে। দ্য মেথড ইজ স্টিল ইন ইউজ টুডে, এই মেথডটা এখনো তোমার হচ্ছে ব্যবহার হচ্ছে। আসলে কিন্তু তাই, দেখো এইটা ব্যবহার হচ্ছে, ডিরেক্ট মেথড ব্যবহার হচ্ছে, সবই ব্যবহার হচ্ছে, হ্যাঁ। তো আমরা যখন সবগুলো পড়বো, পড়ার পরে দেখবো যে আরে সবই তো ব্যবহার হয়।
এগুলো জানলে তোমরা ভাষা শেখানোর যে টিচার, মানে তোমরা তো যারা টিচার হবে আলটিমেটলি, তো তারা ভালো করতে পারবা। এই জন্য এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। এরপরে দেখো দ্য আর্মি স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম, এএসটিপি। As earlier noted, the ASTP was hinged on the audio-lingual uh, method. এই হিন্টস বলতে ডিপেন্ড, আমরা ডিপেন্ড দিয়ে দিই। বলা হচ্ছে যে দা এই এএসটিপি, যেটা এসটিপি, এটা মূলত অডিও লিঙ্গুয়াল মেথডের উপরে ডিপেন্ড করে। ইট ওয়াজ ইউজড ইন অর্গানাইজিং ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সেস টু মিলিটারি পার্সোনাল। এটা মূলত ব্যবহার করা হয় মিলিটারি পার্সোনেলদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সের জন্য। আমেরিকান পার্টিসিপেশন ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রট উইথ ইট এ সিগনিফিক্যান্ট ইফেক্ট অন ল্যাঙ্গুয়েজ টিচিং। এবং আমেরিকা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তোমার যুদ্ধে অংশগ্রহণ করলো, তখন এখানে একটা গুরুত্বপূর্ণ তো তাৎপর্যপূর্ণ একটা ইফেক্ট আনে এই ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপরে। কনভারসেশনাল অ্যান্ড অর কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি ওয়াজ দ্য এইম অফ দ্য প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কনভারসেশন বা কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি বাড়ানো, দক্ষতা বাড়ানো, কমিউনিকেশনের দক্ষতা বাড়ানো। ইট ওয়াজ লাইক ইমার্সন, এবং এটা এক ধরনের ইমার্সনের মতো। দ্য লার্নার্স ওয়ার মেড টু ইট দ্য ল্যাঙ্গুয়েজ, স্লিপ দ্য ল্যাঙ্গুয়েজ, প্লে দ্য ল্যাঙ্গুয়েজ, quarrel the language, express the language, in fact made to live the period of the program in the target language। এবং বলা হচ্ছে যে এটা অনেকটা ইমার্সনের মতো। এটা লার্নারদেরকে এমন ভাবে করা করা হয়, তৈরি করা হয় যে তারা খেতেও মানে ভাষা ইউজ করে, যে ভাষাটা শিখতেছে খাওয়ার ক্ষেত্রেও গিয়ে সেই ভাষাটা ইউজ করে। তারপরে মানে একেবারে ওই ভাষার ভেতরে নিমজ্জিত হয়ে থাকা। হ্যাঁ, এই ইমার্শন বলতে হচ্ছে তোমার নিমজ্জিত হয়ে থাকা। এবং তারা খাওয়ার সময় এই ভাষা ব্যবহার করবে, ঘুমানোর সময়ও তাই। এই ভাষা নিয়েই সে খেলাধুলা করবে, এই ভাষাতেই কথা বলবে আর খেলাধুলা করবে, ঝগড়াও করবে এই ভাষাতে, এক্সপ্রেসও করবে এই ভাষা দিয়ে। ইনফ্যাক্ট মেড টু লিভ দ্য পিরিয়ড অফ প্রোগ্রাম, এবং প্রোগ্রামের পুরোটা সময়ই তারা এই টার্গেট ল্যাঙ্গুয়েজেই সবসময় কথাবার্তা বলবে। আমাদের দেশে কিন্তু এরকম বেশ কয়েকটা হোম তৈরি হয়েছে যে তারা আবাসিকের স্টুডেন্টদেরকে রেখে স্টুডেন্টদেরকে শেখায়। এবং যে 2 মাস বা 3 মাস আবাসিকে রাখবে তারা, ওই 2-3 মাস তুমি বাংলা ইউজ করতে পারবা না, ইংরেজি মানে ইংরেজিই শিখবা। এবং 2-3 মাসের মধ্যে তুমি অনেকটা শিখে ফেলবা, কারণ ওইখানে যারা আছে, যারা থাকবে হয়তো 30-40 জন। হ্যাঁ, সবাই গ্রুপে গ্রুপে থাকবে, এবং সেই গ্রুপে তোমার এই আবাসিকে থেকে ইংরেজি শিখতে হবে, ওইভাবে ইংরেজিতে কথা বলতে হবে, সব কিছু যেইভাবে। এবং এইটা মূলত বাংলাদেশে তৈরি চলতেছে। প্লাস এটা আর্মিদের ক্ষেত্রেও এটা হয় কিন্তু, অনেকটা আর্মি ট্রেনিং এর মতো। ওই যে আর্মি, সেনাবাহিনীতে, তারপরে পুলিশে এখন এই ট্রেনিং গুলো হয়, যে ট্রেনিং গুলোতে তুমি সকাল থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো সেশনটার ভেতরে পুরোটাই ট্রেনিং এর অংশ। ঠিক এটা ওই আর্মি ট্রেনিং এর মতো। পুরো সময়টাই তুমি শুধু ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে, অন্য কিছু ভাষায় কথা বলতে পারবে না। এবার আসো অডিও ভিজুয়াল মেথড। The audio-visual method, also known as global method, was developed in France in 1950s। 1950-এর দশকে ফ্রান্সে এই অডিও ভিজুয়াল মেথডটা তোমার হচ্ছে পরিচিতি লাভ করে, এবং এটা একটা গ্লোবাল মেথড হিসেবে পরিচিতি লাভ করে। The method used techniques such as integrated text, recording, dialogues, and illustrations। এবং এই পদ্ধতিতে এসে কিছু টেক্সট ইউজ করা হয়, কিছু ডায়ালগ ইউজ করা হয়, কিছু ইলাস্ট্রেশন ইউজ করা হয়, অনেকটা চার্ট, তারপরে স্ট্রাকচার, শেপ, এই জাতীয় জিনিস ইউজ করা হয়। যেমন ধরো আমরা আমরা ছোটবেলায় শিখেছি কি, হেড মানে মাথা, হেড মানে মাথা, এয়ার মানে কান, হেয়ার মানে চুল, নোজ মানে নাক। উম, এই যে এগুলো শিখেছি আমরা ছোটবেলায়, মানে কি হয় যে বাবা মা পড়িয়েছে আমাদেরকে, মাথায় দেখিয়েছে, আমরা এভাবে শিখেছি। বাট এখন কি হয়, এখন একবারে পুরো মানুষের ছবি দিয়ে সেটাতে একেবারে অ্যারো করে করে দেয়া আছে না, হেড হচ্ছে এটা, নোজ এইটা, এই সেই। তো এই যে এগুলোই হচ্ছে ভিজুয়াল। আর অডিও ভিজুয়াল বলতে কেউ একজন পড়ে দিচ্ছে, আরেকজন শুনতেছে।
আর এখানে মডার্ন যুগের অডিও বলতে এখানে রেকর্ডিং, এই যে রেকর্ডেড ডায়ালগ ছিল। এর আগে তো আর এই রেকর্ডিং টেকর্ডিং ছিল না, যার জন্য যখন এসেছে তখন এইটা ব্যবহার করা শুরু হয়েছে। ইটস অ্যাপ্রোচ, এটা লিসনিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় আর কি। ইটস অ্যাপ্রোচ ইজ সাইকোপেডাগোজি রাদার দেন লিঙ্গুইস্টিক্স। এর অ্যাপ্রোচটা অনেকটা সাইকোপেডাগোজি, অর্থাৎ মনস্তাত্ত্বিক পাণ্ডিত্যপনার সাথে রিলেটেড আর কি। এটা এটা লিঙ্গুইস্টিক্স এর সাথে রিলেটেড না। হাইলাইটস অফ দ্য মেথডস ইনক্লুড টিচিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এবং এই মেথড সবসময় যেই জিনিসটাকে হাইলাইট করে সেটা হচ্ছে যে টিচিংটাকে, স্পিকিং, রিডিং এবং রাইটিং, মানে সব ভাষার যে চারটা স্কিল, চারটা স্কিলকেই এটা হচ্ছে কানেক্ট করে। ইট ইউজেস ড্রিলস টু টু টিচ বেসিক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এটা মূলত, আচ্ছা আমরা এইভাবে দিয়ে দিই। ইট ইউজেস টু টিচ, এটা 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 মূলত হচ্ছে বেসিক গ্রামার এবং, না আমাদের ওইটা থাক। ইট ইউজেস ড্রিলস, এই ড্রিলস বলতে এখানে বেসিক গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে কাজ করাকে বোঝাচ্ছে। তো বলা হচ্ছে বেসিক গ্রামার এবং ভোকাবুলারি থেকে কাজ করানোটাকে ইউজ করা হয় একটা মেথড হিসেবে এই জায়গাটাতে। The method was later further developed in Britain and adopted in teaching children in the school system of developing countries. এই মেথডটা তোমার ডেভেলপ করা হয় ব্রিটেনে, এবং পরবর্তীতে আরো যে ইংলিশ টিচিং যে সিস্টেমগুলো বা ল্যাঙ্গুয়েজ টিচিং যে বাচ্চাদেরকে শেখানোর যে স্কুলগুলো রয়েছে অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলোতে, সেগুলোতে মূলত এটাকে অ্যাডপ্ট করা হয়। কারণ আমরা জানি ব্রিটেন সারা বিশ্বই শাসন করেছে, তো তারা যেখানে যেখানে কলোনাইজ করেছে সেই জায়গাগুলোতে তারা এই সিস্টেমগুলোকে চালু করে দিয়েছে। এরপর রয়েছে দ্য কগনিটিভ কোড মেথড। দ্য মেথড ইজ, আবারও আমরা ডিপেন্ডেন্ট দিই, is dependent on the belief that writing is as important as speech. Thus, there is no need to overstress pronunciation, since foreign language learners cannot sound exactly like the native speakers of the language. এই মেথড অনুযায়ী এই মেথডটা ডিপেন্ড করতেছে একটা বিশ্বাসের উপরে, সেটা হলো যে রাইটিংটা স্পোকেন ইংলিশের মতোই গুরুত্বপূর্ণ, স্পিচের মতোই রাইটিংটা গুরুত্বপূর্ণ। এবং এর জন্য এখানে কোনো রকমের ওভার স্ট্রেস নিতে নিষেধ করেছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। কারণ ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার যারা রয়েছে তারা এক্স্যাক্টলি নেটিভ স্পিকারদের মতো কোনো কিছু প্রোনাউন্সিয়েশন করতে পারবে না। দ্য মেথড বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু ডু উইথ দ্য মাইন্ড, এবং এই মেথড সবসময়ের জন্য বিশ্বাস করে যে ল্যাঙ্গুয়েজটা নিজের মনের ভেতরে হচ্ছে কাজ করাইতে হবে ল্যাঙ্গুয়েজ দিয়ে। হিন্স দ্য মেথড ফোকাসেস অন দ্য ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি অফ দ্য লার্নার্স। এবং এই জন্যই এই মেথডটা সবসময়ের জন্য লার্নারদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটাকেই ফোকাস করে আর কি। It presents the contrastive features of the both the target and source language. এটা সবসময় প্রেজেন্ট করে একটা কন্ট্রাস্টিভ ফিচার, মানে ওই যে ট্রান্সলেশন আর কি, সাইড বাই সাইড যে ট্রান্সলেশন সেটার কথাই বলা হচ্ছে। তো ধরো এক পাশে আমরা যেমন কি হয় যে বাংলা রাখি তারপরে ইংলিশ রাখি, বাংলা বলি তারপর ইংরেজি বলি। তো এই যে সাইড বাই সাইড টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড সোর্স ল্যাঙ্গুয়েজ রাখা হচ্ছে, এবং দুইটাকে একটু পার্থক্য যেন দেখানো হচ্ছে, এটাই মূলত এই কগনিটিভ কোড মেথডের এটা একটা উদাহরণ আর কি। এই যে ধরো আমাদের বাংলাদেশে একটা সমস্যা, ইন্ডিয়াতে কিন্তু এই সমস্যাটা কম। ইন্ডিয়ানরা এত ভাষার প্রনাউন্সিয়েশন নিয়ে এত লাফায় না, আমরা বাঙালিরা যত লাফাই। আমার মনে আছে আহ, যখনই এই যে আমাদের একটা কোর্স আমি চালু করেছি যেটা স্পোকেনের, বা ওখানে ভাষার চারটা স্কিল নিয়ে কথাবার্তা হচ্ছে বা সামনে আরো হবে। 25-30টার মতো ক্লাস হয়েছে কেবল। তো এখানেও শুরুতে ভর্তি হতে এসে অনেকেই অনেকেই প্রায় দু একদিন পর পরে আমাকে জিজ্ঞাসা করে এখানে কি প্রোনাউন্সিয়েশন শেখানো হবে। আমি যে না, তখন তারা চলে যায়। মানে ব্যাপারটা এরকম যে প্রোনাউন্সিয়েশনটাই যেন সব, আমি কথাই বলতে পারি না, আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে লাফাচ্ছি। অথচ ইন্ডিয়াতে দেখো, ইন্ডিয়ার সাধারণ মানুষ, ওই যে একটা ইয়ে হয়েছে হিজাব নিয়ে একটা কাণ্ড ঘটেছিল না, একটা ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে, সেও ইংলিশে গড়গড় করে কথা বলতেছে। আর আমাদের ইন্টারমিডিয়েটের কয়জন ছেলে মেয়ে ইংরেজিতে কথা বলতে পারে? কারণ পারে না কেন, এখানে একটা কারণ আছে। ওই যে যখনই কথা বলতে যায় তখনই আরেকজন বলে আরে তোর তো এটা প্রোনাউন্সিয়েশন খারাপ, এটা তো প্রোনাউন্সিয়েশন হইলো না, এটা তো ঠিক হইলো না।
এতে করে সে তখন ডাউন হয়ে যায়। কি বলতে গিয়ে কি উচ্চারণ করব, কোনটা কি উচ্চারণ হবে, এইটাতে গিয়ে আমরা হচ্ছে টেনশনে পড়ে যাই এবং আমরা হেজিটেশনে ফিল করি বা অনেক সময় শেম ফিল করি। তো এটা বাংলাদেশে একটা বাধা। এই প্রোনাউন্সিয়েশন শেখানো, প্রোনাউন্সিয়েশন টেকনিকের জন্য ঠ্যাস ঠুস করে কথা বলা, টকে ঠ বলা, যেটা ইন্ডিয়াতে এটা কিন্তু ওইভাবে বাধা হিসেবে ধরা হয় না, যার জন্য ইন্ডিয়াতে ওরা অনর্গল কথা বলে যাচ্ছে। এটা অটোমেটিকলি এটা ঠিক হয়ে যায় একটা সময়, যখন তুমি বড় হয়ে যাবা, যখন তুমি অনেক ইউজ করবা, তখন অটোমেটিক তোমার ক্ষেত্রে ওই টি বলতে গিয়ে মানে ঠ বের হয়ে যাবে। তারপরে ওই হচ্ছে পি বলতে গিয়ে ফ বের হয়ে যাবে, এটা অটোমেটিক বের হবে। কিন্তু এটা আগে থেকে জোর করে শিখতে গিয়ে আমাদের ওই ভাষাটা শেখা হয় না। ওকে, এরপরে দেখো ইলেকট্রিক মেথড। ইক্লেকটিক মেথড আর কি, এক্লেকটিক বলা হচ্ছে, দ্য মেথড ডিপেন্ডস অন দ্য পার্সোনাল কোয়ালিটিস অফ দ্য টিচার অ্যান্ড হিজ এবিলিটি টু গেট অন ওয়েল উইথ দ্য স্টুডেন্টস। বলা হচ্ছে ইক্লেকটিক মেথড এটা মূলত ডিপেন্ড করে আমাদের টিচারদের পার্সোনাল কোয়ালিটির উপরে, এবং সে স্টুডেন্টদের সাথে তার কতটা ভালো সম্পর্ক বা স্টুডেন্টদের সাথে কতটা আহ সাবলীল তিনি, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এই ইক্লেকটিক মেথডটা। ইক্লেকটিক মেথড হচ্ছে যে তোমার আহ, মানে এইটার মানে হচ্ছে তোমার, এটা আমি দেখে আসি। হুম, এটার একটা মানে আছে হচ্ছে সারমর্ম। মানে এটাতে কি বলতেছে, সারগাহী, সমস্ত কিছুর ভালো, সারগাহী পদ্ধতি। সারগাহী ওয়াইড বা ব্রড, ব্রড রেঞ্জিং। তাহলে আমরা যদি এখানে যাই, তাহলে একটা ব্রড মেথড বলতে পারো। আমরা এখানে দিয়ে রাখি ব্রড, ব্রড মেথড। তো বলা হচ্ছে এটা ডিপেন্ড করে টিচারের কোয়ালিটির উপরে এবং তার সাথে স্টুডেন্টদের কতটা মাখামাখি সম্পর্ক সেটার উপরে। ইট বিলিভস দ্যাট মেথডস আর কমপ্লিমেন্টারি, এবং এখানে বিশ্বাস করা হয় যে মেথডগুলো সাধারণত সহায়ক হিসাবে কাজ করে। ইট হোল্ডস দ্যাট ইচ মেথড ইজ ইন ইটসেলফ ইনকমপ্লিট, এবং এটা মনে করে যে বা এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা মেথডই হচ্ছে ইনকমপ্লিট, পরিপূর্ণ না। ইটস উইকনেস ইজ ইউবিকিটি অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্স, এবং এর উইকনেস হচ্ছে তোমার সর্বব্যাপিতা, সব জায়গায় এদের উইকনেস রয়েছে। ইউবিকিটি মানে সর্বব্যাপিতা, অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্স, এবং এখানে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এই ব্রড মেথডে এসে। এরপর টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। টাস্ক দেওয়া হলো এবং সেই টাস্ক গুলো কমপ্লিট করলা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা মেথড, টিবিএলটি আর কি যেটা বলা হচ্ছে। ইট ফোকাসেস অন লার্নিং থ্রু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস। এটা মূলত প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া হয়। ইনস্টেড অফ জাস্ট মেমোরাইজিং রুলস, স্টুডেন্টস এঙ্গেজ ইন রিয়েল টাস্ক লাইক সলভিং প্রবলেমস অর কমপ্লিটিং প্রজেক্টস। এই ক্ষেত্রে ইনস্টেড অফ জাস্ট মেমোরাইজিং রুলস, রুলস শুধুমাত্র মেমোরাইজ করার চাইতে বরং স্টুডেন্টদেরকে এখানে এঙ্গেজ করা হয়, সত্যিকারের কাজ দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, এবং প্রবলেম সলভিং এবং প্রজেক্ট কমপ্লিট করার কাজ দেওয়া হয়ে থাকে আর কি। দিস হেল্পস লার্নার্স ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন মিনিংফুল ওয়েজ, এবং এইটা লার্নারদেরকে ভাষা মিনিংফুল ওয়েতে ব্যবহার করার ক্ষেত্রে হেল্প করে থাকে। মেকিং দ্য লার্নিং প্রসেস মোর এনজয়েবল অ্যান্ড অ্যাপ্লিকেবল অফ টু রিয়েল লাইফ সিচুয়েশনস, এবং এইটা ভাষার লার্নিং এর প্রসেসটাকে অনেক এনজয়েবল করে তোলে এবং রিয়েল লাইফ সিচুয়েশনে এটাকে ইউজ করা শিখিয়ে দেয়। এটা মূলত ওই যে সিচুয়েশনাল, আমরা একটা ইংলিশ জানি যে হোটেলে গেলে কি বলবো, গাড়ি ভাড়া কিভাবে করব, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে হোটেলে চেকিং দিব কিভাবে, তারপরে রেস্টুরেন্টে গিয়ে কি কথা বলবো, এইগুলো হচ্ছে এই টাস্ক বেসের ভিতর অন্তর্গত। এবার আসো দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, যেটাকে বলতেছে সিএলটি। এগুলো তোমরা এইসব টার্মের সাথে তোমরা থার্ড ইয়ার অলরেডি লিঙ্গুইস্টিক্স এর সময় পরিচিত। আমরা যত সামনে আগাবো আমরা এই মেথড গুলো, মানে এই লিঙ্গুইস্টিক্স এর অনেক টার্ম এখানে পাবো। Probably the most recent method in language teaching, the CLT, came as a result of dissatisfaction with pattern practice most popular with the audio lingual method. বলা হচ্ছে সম্ভবত এই সবচাইতে লেটেস্ট মেথড হচ্ছে, রিসেন্ট মেথড হচ্ছে এই সিএলটি মেথডটা, এবং এটা এসেছিল এই অডিও লিঙ্গুয়াল মেথডের প্রতি মানুষ অসন্তুষ্ট হয়ে
বা এইটাতে মানুষ স্যাটিসফাইড হতে পারতেছিল না, এর ফলে এটা এসেছিল। It emphasizes function rather than form of language, with lessons and organized concepts such as asking for things, how to converse with others, how to deliver a speech in a meeting, how to address elders, etc. আচ্ছা, এইটাতে এই মেথডে মূলত জোর দেওয়া হয় ফাংশনস রাদার দেন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার ফর্ম, স্ট্রাকচার, রুলস এগুলোর চাইতে ভাষাটাকে ডিরেক্ট ব্যবহার করাটার ক্ষেত্রে এটাতে ফোকাস করা হয়, অনেকটা ডিরেক্ট মেথডের মতোই আর কি। এবং এইখানে আহ, তোমার কিছু কনসেপ্ট দেওয়া হয়, কিছু অর্গানাইজড, সুসজ্জিত, সাজানো, অ্যারেঞ্জড কিছু কনসেপ্ট দেওয়া হয়। যেমন আস্কিং ফর থিংস, কোনো কিছু কিভাবে চাইতে হবে, কিভাবে অন্যদের সাথে কথা বলতে হবে, সেলফ ইন্ট্রোডাকশন করতে হবে, কিভাবে তুমি একটা মিটিং এ কথা বলবা, স্পিচ দিবা, ডেলিভার করবা, কিভাবে কিভাবে তুমি কোনো একজন বড়কে সম্বোধন করবা, এগুলা শেখানো হয়। That is focusing on the skills needed to express and understand different kinds of functions such as request, describing, expressing, আহ আচ্ছা, এক্সপ্রেসিং দুইবার হয়ে গেছে, তারপরে এক্সপ্রেসিং লাইকস এন্ড ডিসলাইকস এটসেট্রা। বলা হচ্ছে যে এটা ফোকাস করে বেশ কিছু স্কিলের ওপরে, যে স্কিল গুলো দরকার হয় আমাদের নিজের মতামত গুলোকে এক্সপ্রেস করার জন্য, অথবা আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনকে বোঝার ক্ষেত্রে যেগুলোর দরকার হয়, সেই সমস্ত স্কিলের উপরে ফোকাস করে হচ্ছে এটা। যেমন কোনো কিছু রিকোয়েস্ট করা, তারপর ডেসক্রাইব করা, কোনো কিছু প্রকাশ করা, তারপরে আমাদের পছন্দ অপছন্দকে প্রকাশ করা, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কাজ করা হচ্ছে এই কমিউনিকেটিভ ইংলিশ। দিস মেথড emphasizes ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান্ড দ্য প্রসেস অফ কমিউনিকেশন। এই মেথডটা মূলত জোর দেওয়া হয় এই মেথডে একটা ভাষাকে ব্যবহার করা এবং কমিউনিকেশনের ক্ষেত্রে এটাকে নিয়ে আসা, বা কমিউনিকেশনের প্রসেসে এটাকে নিয়ে আসাকে বলা হচ্ছে এটা এমফাসাইজ করে আর কি। সিএলটি অ্যাডপ্টস রোল প্লে, সিমিউলেশন, ড্রামা, স্টোরি টেলিং, গ্রুপ অ্যাক্টিভিটিস, ডায়ালগ এন্ড কনভারসেশন। সিএলটি করাইতে গেলে, কমিটি এই মেথডটা ইউজ করতে গেলে এখানে রোল প্লে করা হয়, মানে ডায়ালগ বেস করা হয়। তো তুমি এবং তোমার বন্ধু দুজন দুজন করে পেয়ার ওয়ার্ক যেটা বলা হয়, সেটা করানো হয়। এখানে বিভিন্ন রকমের তোমার 3D, তারপরে 2D, এগুলো সিমুলেশন ইউজ করা হয়। ধরো তোমার কার্টুন দেখানো হচ্ছে বা এই টাইপের আর কি, ইয়েতে ইংলিশ শেখানো হয়, মানে ভাষা শেখানো হয়। তারপর ড্রামা করা হয়, এখানে স্টোরি টেলিং রয়েছে, এখানে অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাক্টিভিটিস রয়েছে, ডায়ালগ রয়েছে, কনভারসেশন রয়েছে এই সিএলটির ভেতরে। ইট ইজ এসেনশিয়ালি লার্নার সেন্টার্ড, ফোকাসিং অন দ্য লার্নার্স অ্যান্ড হিজ কমিউনিকেটিভ নিডস। এইটা মূলত লার্নার সেন্টার একটা পদ্ধতি, এবং মানে লার্নারকে কেন্দ্র করি, এবং সবসময় যেন লার্নার এবং কমিউনিকেটিভ নিড গুলোকে তোমার ফোকাস করে থাকে এই পদ্ধতিতে, মানে লার্নার সেন্ট্রিক একটা পদ্ধতি এক কথায়। However, all these methods are essential to achieve the skills of second language utilizing. বলা যাই হোক, এই সমস্ত মেথড গুলোই গুরুত্বপূর্ণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ব্যবহার উপযোগী করে শেখার জন্য। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের যে স্কিলটা, সেই স্কিলটা অ্যাচিভ করার জন্য এই সমস্ত মেথডই গুরুত্বপূর্ণ। Knowing the history of methodology, one can get an idea about what he or she is going to have, এবং এই মেথোডোলজির হিস্ট্রি জানার মাধ্যম দিয়ে তুমি কি শিখতে যাচ্ছ, হুম, সেটার একটা আইডিয়া তুমি পেতে পারো। এন্ড হাউ দ্য মেথডস কাম ফ্রম এনসিয়েন্ট টাইম, এবং এনসিয়েন্ট টাইম থেকে এখন পর্যন্ত এই মেথড গুলো কিভাবে আসলো সেটাও আমরা জানতে পারতেছি। দেখো এই যে আহ, আমাদের এই প্রশ্নটা শেষ, আমাদের এই প্রশ্নটা শেষ, এবং আজকে তোমাদের অংশগ্রহণটা আর মাত্র 3 জন আছো, কখন বলে এটাও হারিয়ে যাও, এই জন্য সেকেন্ড প্রশ্ন আরেকটা পড়াইতে চাচ্ছিলাম, ওইটার পড়াচ্ছি না। আর এই মেথডটা, এই মেথড গুলো জানা হইলে এমন হয় যে তুমি যখন টিচার হবা তখন সবগুলো মেথডের হয়তো একটা কম্বিনেশন করে নিজের মতো করে তুমি তোমার স্টুডেন্টদেরকে পড়াইতে পারবা। তো এই জন্য এই মেথড গুলো আমাদের লাইফে খুব জরুরি আর কি। তোমরা যখন ইয়েতে পড়ো, তোমাদের স্কুল কলেজে পড়াইতে যাবা, তখন এগুলো জানা থাকলে তোমাদের পড়ানোটা ইজি হবে। এই জন্য বলছিলাম যে ইএলটির একটা ব্যবহারিক দিক রয়েছে।
আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, নাহলে শেষ করে দিই। তোমাদের তো তাও 7-8 জন জয়েন করেছিলা, সেটাও কমে গেল কি জন্য বুঝলাম না। স্যার, আমি স্পোকেন কোর্সে ভর্তি হইতে চাই, কি করা লাগবে আমাকে? আচ্ছা, আমি তোমাকে মেসেজ করবো নি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।